আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবারে ভারতের অরুণাচলের 7 জায়গা দখলে নিল চীন। জানিয়ে দেব ভারতের হামলায় পাকিস্তানের 13 সেনা নিহত। এবং আরও জানিয়ে দেব মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি ইমরান খানের। এরপর জানিয়ে দেব ভারত এবং পাকিস্তানের মধ্যে বন্দি বিনিময়। এদিকে ইমরান খানকে কারামুক্ত করতে ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চান দুই পুত্র। সর্বশেষ জানিয়ে দেব যার মাথার দাম ছিল $1 কোটি, তার সঙ্গেই হাত মেলালেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আরও অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। এবারে অরুণাচলের 7 জায়গায় নতুন নামকরণ করলো চীন। অরুণাচলের 7 জায়গায় নতুন নামকরণ করেছে চীন। এই নামকরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি বলেছে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতার পরিবর্তন করবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গত 11 মে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচলের 27টি জায়গায় নতুন করে নামকরণ করেছে, যার মধ্যে রয়েছে 15টি পাহাড়, 4টি রাস্তা, 2টি নদী, 1টি লেক এবং 5টি বসতি এলাকা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে চীন পঞ্চমবারের মতো অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করেছে। এর মধ্যে গত বছরের অক্টোবরে দুদেশের সেনারা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে সেনাদের সরিয়ে নেওয়ার চুক্তি করার পর প্রথমবারের মতো বেজিং আবার অরুণাচলের জায়গার নাম পরিবর্তন করেছে। চীন অরুণাচল প্রদেশকে জাংনাং নামে ডাকে। চীনের দাবি অরুণাচল দক্ষিণ তিব্বতের অংশ। 2017 সাল থেকে অরুণাচলের বিভিন্ন জায়গার নতুন নামকরণ শুরু করে তারা। এর মধ্যে 2017 সালে 6টি, 2021 এবং 2023 সালে 15টি এবং 2024 সালে মার্চে আরও 30টি জায়গায় নিজেদের পছন্দের নামকরণ করে তারা। 2020 সালে গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে অস্ত্র ছাড়া রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সময় 20 ভারতীয় এবং 4 চীনা সেনা নিহত হয়। এরপর দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যে মিসাইল ও ড্রোন দিয়ে সংঘর্ষ হয়, সেটিতে চীন পাকিস্তানকে সহায়তা করে। ভারতের হামলায় পাকিস্তানের 13 সেনা নিহত। ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনাদের সংখ্যা বেড়ে 13 জনে পৌঁছেছে। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর ডন নিউজের। পাকিস্তান ISPR বলেছে, গত 6 ও 7 মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী একেবারে বিনা উস্কানিতে পাকিস্তানের ভূখণ্ডে নির্লজ্জ কাপুরুষিত হামলা চালিয়েছে। ভারতীয় বাহিনীর এই হামলার লক্ষ্য ছিল নারী, শিশু ও বৃদ্ধ সহ নিরপরাধ বেসামরিক নাগরিক। বিবৃতিতে বলা হয়েছে, মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে দেশ রক্ষায় সেনারা নিজেদের প্রাণ দিয়েছেন। আজ আরও 2 জন সাহসী সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মোট নিহত সেনাদের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ শাখা বলেছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত 78 সদস্য আহত হয়েছেন। এই সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত হয়েছেন। বর্তমানে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতের হামলায় পাকিস্তানের নারী, শিশু সহ 40 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়া আরও 121 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার যে 2 জন সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। তারা হলেন পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মোহাম্মদ নাভিদ শাহিদ ও পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আয়াজ শাহিদ। বিবৃতিতে বলা হয়, শহীদদের এই মহান আত্মত্যাগ তাদের সাহসিকতা, দায়িত্ববোধ ও অটুট দেশপ্রেমের চিরন্তন প্রতীক হয়ে থাকবে। গত 7 মে অপারেশন সিঁদুরের অংশ
হিসেবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ওই দিন অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তান ও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। দুদেশের এই পাল্টাপাল্টি হামলায় অন্তত 70 বেসামরিক নিহত হয়েছেন। আর ভারতের সেনাবাহিনী বলেছে গত 7 থেকে 10 মে পর্যন্ত দুদেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে পাকিস্তানের অন্তত 35 থেকে 40 জন সেনা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি পাকিস্তানের অপারেশন সিঁদুর পরিচালনার সময় ভারতের অন্তত 5 সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বলেছে, আমরা সশস্ত্র বাহিনীর 5 জন সহকর্মীকে হারিয়েছি। তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন ইমরান খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ফলস ফ্ল্যাগের কৌশলে হামলা চালাতে পারেন, তাই পাকিস্তানকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করছেন মোদি। তিনি সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন। মঙ্গল ও বুধবার ভিন্ন ভিন্ন বিবৃতিতে এই কথা বলেছেন ইমরান খান। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরেকবার প্রমাণ করেছে যে পাকিস্তানিরা একটি সাহসী, গর্বিত এবং সম্মানিত জাতি। আমি সবসময় বলে এসেছি, মুল্ক ভি মেরা, ফৌজ ভি মেরা। এই দেশ আমার এবং সেনাবাহিনীও আমার। যেমনটি আমাদের সৈন্যরা আকাশ ও স্থল উভয় ফ্রন্টে মোদিকে পরাজিত করেছে, তেমনি পাকিস্তানের মানুষ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভারতের মুখোশ উন্মোচন করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের শিশু, নারী ও বৃদ্ধ এবং বেসামরিক অবকাঠামোর মতো নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মোদি কাপুরুষতা প্রদর্শন করেছে। আমাদের বাহিনী শক্তি এবং নির্ভুলতার সাথে জবাব দিয়েছে। আমরা এই কাপুরুষতা হামলা শহীদ হওয়া বেসামরিক এবং সামরিক কর্মীদের পরিবারের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমি পাকিস্তান বিমান বাহিনী এবং আমাদের সকল সামরিক কর্মীদের তাদের পেশাদারিত্ব এবং অসাধারণ কর্মদক্ষতার জন্য শ্রদ্ধা জানাই। ইমরান খান বলেন, নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন। এই সংঘাতের সময় পাকিস্তানিদের নির্ভীক মনোভাব তার ক্রোধকে আরো উস্কে দিয়েছে। তিনি সম্ভবত ক্ষুব্ধ এবং ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে যেমনটি তিনি সাজিয়েছিলেন তেমন আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করতে পারে। আমাদের সতর্ক এবং পূর্ণ প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমি 2019 সালেও একই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলাম। মোদি পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টাও করবেন। যে কোনো নতুন হামলার ক্ষেত্রে জাতিকে ঐক্যবদ্ধ এবং প্রস্তুত থাকতে হবে। যুদ্ধকালীন সময়ে দ্রুত প্রতিক্রিয়া একান্ত অপরিহার্য উল্লেখ করে ইমরান খান বলেন, যুদ্ধের অস্ত্রের পাশাপাশি সিনারিওর সাথেও লড়াই হয়। হয়তো 60% এটি মানসিক শক্তির ওপর নির্ভর করে। তাই এমন নেতৃত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা জনগণের আস্থা অর্জন করে এবং আগ্রাসনের মুখে সাহসী ও সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে। যুদ্ধের অবস্থায় সামরিক বাহিনী জনগণের সমর্থনের প্রয়োজন আগের চেয়েও বেশি। জাতির মনোবল সশস্ত্র বাহিনীর শক্তি হয়ে ওঠে। এ কারণেই আমি বারবার জোর দিয়ে বলেছি যে আমাদের জনগণকে বিচ্ছিন্ন করা উচিত নয়। আমাদের বিচার ব্যবস্থা নতুন প্রাণ সঞ্চার করতে হবে। সূত্র ডন নিউজের। ভারত ও পাকিস্তানের মধ্যে বন্দি বিনিময়। যুদ্ধবিরতির পর এবার বন্দি বিনিময় হলো ভারত ও পাকিস্তানের মধ্যে। আটকের 21 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে বুধবার ভারতের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। আর রাজস্থান সীমান্তে আটক পাকিস্তানি সীমান্ত রক্ষী মোহাম্মদ উল্লাহকে ফেরত দিয়েছে ভারত। বিএসএফ এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বেলা 10:30 নাগাদ কনস্টেবল পূর্ণম কুমার সাউ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেন। গত 23 এপ্রিল তিনি ফিরোজপুরে ডিউটিতে ছিলেন। বেলা 11:50 নাগাদ পাকিস্তানি রেঞ্জার্সরা তাকে আটক করে। এরপর পাকিস্তানের রেঞ্জার্সের সঙ্গে কয়েকবার ফ্ল্যাগ মিটিং করা হয় বলে জানিয়েছে বিএসএফ। তার ফলে পূর্ণমের ভারতে ফেরা সম্ভব হয়েছে বলেছে তারা। পাকিস্তান পূর্ণমকে যেমন মুক্তি দিয়েছে, তেমনি ভারত রাজস্থান সীমান্তে ধরা পড়া পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদ উল্লাহকে ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে। গত 3 মে তিনি বিএসএফ এর হাতে আটক হয়েছিলেন। পূর্ণমকে 23 এপ্রিল আটক করা হলেও এতদিন তাকে ছাড়েনি পাকিস্তান। 22 তারিখ পহেলগামের ঘটনা ঘটে। বিএসএফ ও পূর্ণমের পরিবার জানিয়েছে তিনি ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখন তাকে ধরে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্সরা। তারপর ভারত পাকিস্তান সংঘাত ও যুদ্ধবিরতির পর তিনি ছাড়া পেলেন। সূত্র ডয়চে ভেলে।
ইমরান খানকে কারামুক্ত করতে ট্রাম্পের সাহায্য চান দুই পুত্র। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র কাসিম ও সুলেমান দীর্ঘদিনের নীরবতা ভেঙে তাদের বাবার কারাবন্দী অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খবর শামা টিভির। ইমরান খানের গ্রেপ্তারের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন দুই ভাই। কাসিম খান বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের বাবা এত দীর্ঘ সময় ধরে কারাগারে থাকবেন। পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। আমাদের হাতে এখন খুব কম অপশন রয়েছে, তাই আমরা মনে করি জনসমক্ষে কথা বলার সময় এসেছে। তারা অভিযোগ করেন, ইমরান খান কারাগারে অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং তার মৌলিক মানবাধিকার পর্যন্ত লঙ্ঘন করা হচ্ছে। কাসিম শঙ্কা প্রকাশ করে আরো বলেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে কিছু অভিযোগের সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী এখন তারা আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে ইমরান খানের মুক্তির পথ খুঁজছেন এবং এজন্য সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। কাসিম বলেন, এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ট্রাম্পের চেয়ে উপযুক্ত আর কে হতে পারে। আমরা আমেরিকার প্রেসিডেন্টের কাছে সাহায্য চাইছি। তিনি আরো বলেন, আমরা আইনি পথে যা যা করা সম্ভব সব করেছি বাবার মুক্তির জন্য এবং পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। আমি মনে করি না তিনি কখনো নিজের মুক্তির বিনিময়ে কোনো আপোষ করবেন। যার মাথার দাম ছিল $1 কোটি, তার সঙ্গে হাত মেলালেন ডোনাল্ড ট্রাম্প। আহমেদ আল সারা মধ্যপ্রাচ্য দেশ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট। 6 মাস আগেও তার মাথার দাম ছিল $1 কোটি। যুক্তরাষ্ট্র এই দাম ঘোষণা করেছিল। সেই সারা এখন সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন, করমর্দন করেছেন এবং সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সক্ষম হয়েছেন। আহমেদ আল সারা মূলত আবু মোহাম্মদ আল জেলানি নামে পরিচিত ছিলেন। সারার দল হায়াত তাহরি আল শামস ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতে নেতৃত্ব দেয়। আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা হায়াত তাহরি আল শামকে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। ক্ষমতা গ্রহণের পর থেকে সারা তার সামরিক দলকে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন। সিরিয়ার নেতা দেশের নতুন সরকারের বন্ধুত্বপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং অযুদ্ধবাজ হিসেবে উপস্থাপন করার জন্য কাজ করেছেন। ডিসেম্বরে দামেস্কে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সফরের পর যুক্তরাষ্ট্র সারাইয়ের ওপর থেকে জারি করা সেই $1 কোটি হুলিয়া বাতিল করে। ট্রাম্প বুধবার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বিষয়টি নিয়ে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তথ্য অনুসারে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থানীয় সময় সকাল 10টা 7 মিনিটে শুরু হয়। 33 মিনিট পর সেই বৈঠক শেষ হয়। সূত্র বিবিসি নিউজের।